প্রশ্নটা আরেকটা আছে শত্রু, এই আমি এমন একটা দিনে দাঁড়িয়ে কথা বলছি যে 9ই আগস্ট তো আপনাদের আজকের দিনে মনে থাকার কথা নয়, কিন্তু আমি সাংবাদিকতা করি বলে আমাকে মনে রাখতে হয়। ধরুন আজ থেকে 18 বছর আগে 16 বছর আগে 2008 সালে এরকম একটা অগস্ট মাসে আর দিন 9 পরে 18ই আগস্ট সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্য একটা চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওখানে ধর্নায় বসার কথা ছিল সিঙ্গুরে, তার আগে লেখা চিঠিটা। এই যে অনির্বাণরা যেসব নীতিগত প্রশ্ন তুলছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আমি অথবা আমার সরকারের শিল্পমন্ত্রী নিরুপম সেনের সঙ্গে খোলাখুলি প্রকাশ্যে আলোচনা হবে, আপনি আসুন আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করি আপনার কোথায় আপত্তি বা আপনাদের কোথায় আপত্তি, এবং তারপর একটা মীমাংসা করার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে সেদিনকে অনির্বাণের তোলা এই প্রশ্নগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি গিয়ে আলোচনা করেননি কেন? তারপরে যদি বা করলেন প্রথমবার, দ্বিতীয়বার ভেস্তে দিলেন কেন? 400 একরের জন্য ভেস্তে দিলেন, আজকে 350 একর চিটফান্ডেড 350 একর, তাও নিজের সরকারের নয়, ভেস্টেড নয়, মানে সরকারের খাস জমি নয়, দিচ্ছেন কেন? আমি ক্যাপ্টেন শৈবাল ঘোষ আপনার কাছে আসবো একটাই কারণে, আপনি হয়তো রাজনীতির এত গূঢ় কথা গূঢ় রহস্য ভেদ করতে পারবেনও না, সত্যি কথা, সেটা আপনার পারার কথা না, কিন্তু চোখের সামনে যা দেখেছেন সেটা তো বলতে পারবেন। সত্যি কি 400 একরের জন্য আটকে গিয়েছিল সিঙ্গুর? না না, 400 একরের জন্য আটকায়নি। যেটা ভেন্ডার পার্ক ছিল সেটা 400 একর 600 একর প্ল্যান্ট, এবং জাস্ট ইন টাইম কনসেপ্টে এই 400 একর ওটার সাথেই থাকতে হতো। উনি একটা সলিউশন না করার জন্য উনি বলেছেন এটা আমি অন্য একটা জায়গায় দেবো, কিন্তু এইভাবে হয় না। এই কনসেপ্টটা টয়োটার থেকে, এবং একটা কার প্ল্যান্টে, সেটা যে কোনো কোম্পানিরই হোক, টয়োটা, টাটা, মারুতি, এটা একটা ইন্টিগ্রাল পার্ট যে ভেন্ডার পার্ক, যেখান থেকে জাস্ট ইন কনসেপ্টে অ্যান্সিলারি থেকে পার্টসগুলো আসবে, এটা হতেই হতো। দেখুন আমি যে আপনি যেটা বললেন, আমরা বুঝিয়ে বলে দিই শৈবাল, অনেকে হয়তো বুঝতে পারবেন না, জাস্ট ইন টাইম কনসেপ্টটা 70-এর দশকে জাপান থেকে আসে। টয়োটা গাড়ি নিজের গাড়ি তৈরি করবার জন্য কনসেপ্টটা আনে, গাড়ি তৈরির খরচ কমানোর জন্য। কিভাবে না, আমি আমার গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ অন্য একটা গুদাম ভাড়া নিয়ে সেখানে রাখবো না, দিনের পর দিন তার জন্য ভাড়া দেবো না, যাতে গাড়ির দামটা কমিয়ে আনা যায়। আমারই গাড়ি কারখানার পাশে যারা যন্ত্রাংশ তৈরি করছে তাদেরকে আলাদা করে জায়গা দেবো, তারা ঠিক আমার যখন প্রয়োজন ওই যন্ত্রাংশগুলো আমার কারখানাতে পৌঁছে দেবে। শৈবাল বাবু প্লিজ। তো আমি এখানে রাজনীতির মধ্যে যাবোই না, কিন্তু আমি এটা বলতে চাইছি যে শিল্প এবং আমাদের কৃষি দুটোই দরকার, এবং কৃষি থেকে শিল্পতে আমরা মুভ করি। আমরা যারা মধ্যবিত্ত, যারা আমরা জীবিকার জন্য রাজনীতি করি না, আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমরা একটা ডিগ্রি অর্জন করি, আমরা অর্জন করতে চাই জীবন চালানোর জন্য, এবং সেখানে এটা অপরিহার্য যে আমাদের শিল্প করতেই হবে। হ্যাঁ, হয়তো মানুষকে বোঝানো যায়নি ওই সময় ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1994 আমাদের জমিটা নেওয়া হয়েছিল, কিন্তু এরকম একটা শিল্প যেটা প্রথমবার আমরা ছোটবেলায় শুনেছি বিধান রায়, আমরা শুনেছি দুর্গাপুর, কল্যাণী, কিন্তু আমরা যারা 70 দশকে জন্ম নিয়েছি, আমরা প্রথম একটা সুযোগ পেয়েছিলাম যে একটা প্ল্যান্ট, হ্যাঁ হিন্দুস্তান মোটর দেখেছি, আমরা জানি সেই গাড়িটা একসময় আর বিক্রির মতো ছিল না, টাটা নিয়ে এলো। তো আমরা এটা একটা স্বপ্ন দেখেছিলাম যে এখানে যাদবপুর, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা গ্র্যাজুয়েট, ডিপ্লোমা করা যারা ITI করে কিছু চাকরি পেতো না, তারা তো সিকিউরিটি গার্ডে কাজ করতো বা অন্য আরো ছোট কাজ করতো, তারা তাদের ট্রেনিং করে আমরা তো একটা জীবনযাত্রার মান 60 কিলোমিটার মধ্যে হয়ে যায়। আমাদের আমেরিকাতে এই মিচিগান বা শিকাগোতে যে গাড়ির প্ল্যান্টগুলো হচ্ছে, একটা 60 কিলোমিটার জীবনযাত্রার মান আজকে আমাদের ডানকুনি থেকে কলকাতা, এখান থেকে বর্ধমান, একটা অন্যরকম একটা ল্যান্ডস্কেপ হয়ে যেত। আমি শুধু সিঙ্গুরে থাকিনি, আমি প্রথম লটে আমি সানন্দে গেছি, একটা ঝোপঝাড়ের জমিতে আমি সাপরজি পালনজির সাথেও তার কম্পাউন্ড ওয়াল তৈরি করেছি, এবং তারপরে প্রায় যখন প্ল্যানটা মোটামুটি রেডি হয়ে গেছে 1 বছর পরে বেরিয়ে এসেছি। 2019-এ আমি আবার সানন্দে গেছি, পুরো চেঞ্জ হয়ে গেছে। একটা কার প্ল্যান্ট, একটা টাটার একটা প্ল্যান্ট কিভাবে ওখানে শিল্পায়ন করেছে, একটা সরু রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, দুটো ট্রাক যেত সেখান থেকে সেটা 12 ওয়ে, কি নেই ওখানে, শুধু গাড়ি না, ওখানে এখন মেডিকেল ইকুইপমেন্টের ফ্যাক্টরি চলে এসছে। তো এটা আমি পলিটিক্সে যাব না, আমার মনে হয় ওই সময় যেহেতু একটা ক্ষমতার হস্তান্তরের ব্যাপার ছিল, প্ল্যানটাকে বাঁচানোর দরকার ছিল, এটা আমাদের একটা খুব বড় ভুল হয়ে গেছে, এবং আমার মনে হয় এইটা অপূরণীয় ক্ষতি। আর আমি তো দেখলাম না যে গত 13-14 বছর করে ইন্ডাস্ট্রি হয়েছে, বা আজকে যে অবস্থা আমরা কিন্তু ভরসা পাচ্ছি না যে আর একটা ইন্ডাস্ট্রি এখানে হবে। আমি অরিত্রের কাছে আসবো, ঐতিহাসিক ভুল হয়েছে। আমি অরিত্রের কাছে আসবো। অরিত্র, তোমার বয়সী বা তোমার থেকে অনেক কম বয়সীরা কালকে শতরূপ ছিলেন ওখানে, যখন আমি গিয়েছিলাম 59 পাম এভিনিউতে, দেখছিলাম বুদ্ধবাবুর গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে, মানে তাকে তার মরদেহ নিয়ে গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে 2তলা 3তলা থেকে, এদের ডাইরেক্ট কন্ট্যাক্টে বুদ্ধদেব ভট্টাচার্য আসতে পারেন না অরিত্র। তার কারণ খুব সাধারণ নিয়মে গত 6 বছর বুদ্ধদেববাবু পার্টি অফিসেই যাননি, আলিমুদ্দিন স্ট্রিটেই যাননি, হ্যাঁ, এবং বাড়ির বাইরেও খুব একটা বেরোনোর সুযোগ ছিল না, ডাক্তার দেখাতে যাওয়া ছাড়া, নিতান্ত প্রয়োজনে হাসপাতাল যেতে হলে। ফলে এরা কেন ক্যামেরাবন্দি করছিলেন? আমার প্রশ্ন ছিল, আমি দু একজনের সাথে কথাও বলেছিলাম, এদের বক্তব্য একটাই ছিল, আমি কালকেও সেটা বারবার বলেছি,
এরা এরা বলছেন এই তো আর 2 বছর 3 বছর বড় জোর পড়াশোনাটা এখানে শেষ করব, মাস্টার্সটা যদি বা করতে পারি এখানে কোনো মতে করে তারপর তো আমাকে রাজ্য ছাড়তে হবে। এই ছেলে মেয়েগুলো যাতে মা বাবার কাছে থাকতে পারে, মানে যে বাড়ি থেকে ছবি তুললেন 3 বছর পর দুর্গাপুজোয় গেলে আপনি ওদেরকে ওই বাড়িতে পাবেন না কিন্তু অরিত্র। এই স্বপ্নটা দেখা কি ভুল হয়েছিল, নাকি এই স্বপ্ন দেখাটা রাজনীতি ছিল, খুব খারাপ রাজনীতি, কদর্য রাজনীতি, কি ধরবো? দেখুন, বিষয়টা খুব সত্যি যে একটা 23-24 বছরের ছেলে আমার মতো বয়সে 34 বছরের সিপিএম এর কি হয়েছিল, বুদ্ধদেব বাবু ঠিক ছিলেন না ভুল ছিলেন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি তার শাসনে আমি মানে সেটা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু যেটা আমি বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে এই গোটা আলোচনার সামারি, যে দেখুন আমরা কিন্তু সেই সিঙ্গুরের বাইরে, মানে সিঙ্গুর বলে যে জমি বা যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, আসলে ওটাকে একটা রূপক হিসেবে ধরতে হবে আমাদের। এই সিঙ্গুরের জমির মধ্যে দিয়ে আসলে যে মেসেজটা আমরা এখন পাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল অধঃপতন। যে এখানে শুধুমাত্র একটা কোম্পানি চলে গেল কি সে বিনিয়োগ হলো না তা নয়, আপনি যদি তারপরে গ্র্যাজুয়ালি দেখেন ক্রমাগত একের পর এক বড় বড় কোম্পানি এক্সিট করেছে। আচ্ছা, এখানে জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি অনেক কঠিন আলোচনা হলো। আচ্ছা, এই ক্ষমতাটা তো সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কাছে দেওয়া রয়েছে, তারা যদি মনে করে তারা জমি অধিগ্রহণ আইন নিজের মতো করে নিতে পারে। এবং 2014-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে একাধিকবার, বিভিন্ন রকমের কে কোন কোম্পানি কত জমি রাখতে পারবে, ব্যক্তিগত অধিকারে রাখতে পারবে, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিল এসছে, আইন এসছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রেজাল্টটা কোথায়? দীর্ঘদিন আগে বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটা স্টাডি তৈরি করা হয়েছিল, সেই স্টাডিতে পরিষ্কার বলা হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চায়নি, এখনো চাইছে না, যে মোদ্দা যে কারণে কোনো বিনিয়োগকারী এখানে আসছে না তার একমাত্র কারণ হচ্ছে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব। একজন বিনিয়োগকারী এখানে আসবেন, আমি জমিটা দিয়ে দিলাম আর হঠাৎ করে তো রাতারাতি কারখানা হয়ে যেতে পারে না। আমাকে কারখানাটা করবার জন্য আশপাশের যে রিসোর্সগুলো সেগুলোকে জোগাড় করতে হবে, কিংবা আমাকে লোকবল জোগাড় করতে হবে, স্কিল্ড হিউম্যান রিসোর্সেস লাগবে, এবং সেই পরিমাণে আমার এডুকেশনটা সেইভাবে তৈরি করতে হবে। আচ্ছা, আপনি যদি বলেন যে না ঠিক আছে আমরা শিল্প বিমুখ হয়ে আমরা কৃষিতে উন্নতি করতে চাইছি, আপনি কৃষি ডেটাটা দেখুন, সেখানেও আপনি দেখবেন যে ক্রমাগত এই ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতেই প্রকাশিত রিপোর্ট অনুসারে মোর দ্যান 35% আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা এখনো বিলো দ্য পভার্টি লাইনের নিচে রয়েছে। এমনকি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে চাল উৎপাদন নিয়ে আমাদের এত এক সময় গর্ব ছিল, সেই চাল উৎপাদনে গোটা বিশ্বের ন্যাশনাল যে অ্যাভারেজ সেট করা হয়েছে সেই অ্যাভারেজের থেকে আমরা প্রায় 50% নিচের দিকে রয়েছি। কেন? আমি তো শুনেছিলাম এই 3 ফসলের জমি টমি দিয়ে দিচ্ছে, সর্বনাশ হয়ে যাবে, আমাদের চাল বাইরে থেকে কিনে খেতে হবে। কৃষকদের এখানে যে মূলত প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র জমি সমস্যা নয়, আরেকটা মেজর সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের অভাব। এরা মূলত ব্যাংক থেকে লোন সঠিক সময় পাচ্ছে না এবং সেজন্য মাইক্রো ফাইন্যান্সের কাছে যাচ্ছে। যেই মুহূর্তে মাইক্রো ফাইন্যান্সের কাছে যাচ্ছে তখন চড়া সুদে এদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে একদল ওই বহিরাগত মিডিলম্যান টাইপের, যাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ইনফ্লুয়েন্স আছে, এবং সেখানে বহু অঙ্কের কৃষক, যেমন কৃষকের ছেলে, তা সে আর কৃষিকার্য করতে চাইছে না। এটা একটা বড় অঙ্কের প্রবলেম রয়েছে, যে বড় শতাংশের মানুষ যারা প্রাইমারি সেক্টর ইকোনমিতে কাজ করছিলেন তারা প্রাইমারি সেক্টর ইকোনমিতে আসলে ইন্টারেস্টেডই থাকছেন না। তার কারণ তারা তাদের বাবা মা জ্যাঠা কাকা এদেরকে দেখেছেন ক্রমাগত দেনার দায়ে কিভাবে ডুবছেন, আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে পড়ছেন। তার কারণটা হচ্ছে যে কৃষিকার্যের মতো একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি সেক্টরকেও সরকার বুস্ট করবার জন্য এই মিডিলম্যান এজেন্সি, এইখানে যে একটা কালো বাজার একটা র্যাকেট রয়েছে সেটাকে বন্ধ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা তৈরি হয়ে গেছে যে আফটার ক্লাস 12 আপনি যদি স্কুলগুলোতে যান, আমি যেহেতু বিভিন্ন ছাত্রদের সাথে থাকি, একটা 12-এর ছেলেকে জিজ্ঞাসা করলে তার মুখে কোনোভাবেই এরকম কোনো অ্যাসপিরেশন আসছে না যে সে বাংলায় কিছু একটা করবে। সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, অন্য কিছু গবেষণার কাজ হতে পারে, কিন্তু এখানে নয়। সে ধরেই নিচ্ছে যে এই তো 12টা হয়ে গেল, এরপর একটা অন্য কোনো পরীক্ষা দেবো, এই দিয়ে এন্ট্রান্স দিয়ে বাইরে চলে যাবো। মানে 11-12 থেকেই লোকের মধ্যে একটা বিভিন্ন স্কুল কলেজ সমস্ত জায়গায় এরকম একটা অ্যাসপিরেশন তৈরি হয়ে গেছে যে আমাকে যদি আসলে কিছু করতে হয় সেটা পশ্চিমবঙ্গের বাইরে করতে হবে। এইখানে করলে না আমার টাকা হবে, না আমার রেকগনিশন হবে, না আমি রিসার্চের প্রপার কাজ করতে পারবো, না আমার কোনো রকম এক্সপোজার রয়েছে। এইটা ক্রমাগত হতে হতে আজকে আপনি যদি দেখেন বড় বড় এলাকা, মানে আপনি সল্ট লেকে চলে যেতে পারেন, নিউ টাউনের যে কথা বলছি আমরা এখানে দাঁড়িয়ে আছে, আপনি অধিকাংশ জায়গায় যান দেখবেন যে পপুলেশনগুলো রয়েছে, ইভেন কিছুদিন আগে সন্দেশখালী নিয়ে এত কথা হচ্ছে, আপনি দেখবেন সন্দেশখালীতে এই যে এত মহিলাদের আমরা দেখছি, পুরুষরা কোথায়, এরা সবাই পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা ক্রমাগত বাড়তে বাড়তে, পরিযায়ী শ্রমিক মানে শুধু তো বিলো দ্য পভার্টি লেভেল পরিযায়ী শ্রমিক না, শিক্ষিতরাও আসলে পরিযায়ী হয়ে উঠেছে। আমার যে বন্ধুরা বেঙ্গালুরু থাকে তারা তো নিশ্চয়ই পরিযায়ী, এবং হ্যাঁ অবশ্যই পরিযায়ী। তার কারণ হচ্ছে যে এখানে যেহেতু
আমি যা শিখছি সেই অনুসারে কাজ পাচ্ছি না, আর যা কাজ পাচ্ছি সেই অনুসারে দাম পাচ্ছি না। যখন কাজ করতে যাচ্ছি তখন আবার আমার উপরে রাজনৈতিক চাপ সৃষ্টি করে টাকা দাও এই দাও করে এই যে একটা হুলিগানিজম তৈরি হয়েছে, এই আবার ঘুরে ফিরে ওই একটা জায়গা ট্রাস্ট ডেফিসিট, সরকারের সাথে সরকারের ওপরে আস্থা বা ভরসা বিনিয়োগকারীরা করতে পারছেন না, এবং সেই জন্য এন্টায়ার জেনারেশন আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে।